আমি সংখ্যা, আমি ভিত্তিকে ধরিত্রীর পরবীর চিরোন্নত মানুষই। হাদির খুনিদের বিচার দাবিতে উত্তাল দেশ। রাজধানীতে আধিপত্যবাদ বিরোধী সমাবেশে মানুষের ঢল। সন্ধ্যায় দেশে আনা হচ্ছে মরদেহ, কাল রাষ্ট্রীয় শোক। ভাঙচুর পুড়িয়ে দেওয়া প্রথম আলো ডেইলি স্টার অফিস থেকে সিআইডির আলামত সংগ্রহ। সরকারের নিন্দা, দুই সম্পাদককে ফোন করে প্রধান উপদেষ্টার সমবেদনা। বেগমজির অসুস্থতার প্রচারে কিছুটা ভাটা পড়লেও তফসিলের পর গুছিয়ে উঠছে বিএনপি। ঘাটতি দেখছেন না নেতারা। তারেক রহমান ফিরলে দলীয় কর্মকাণ্ড আরো চাঙ্গা হওয়ার আশা। এবং অতীত ঘাটাঘাটি না করে দেশ গঠন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমিরের। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ভারতকে ফেরত দিতে হবে সাজাপ্রাপ্ত আসামিদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ওসমান হাদির খুনির বিচার দাবিতে উত্তাল দেশ। শাহবাগ ব্লকেট করে অবস্থান নিয়েছেন সহযোদ্ধা ও ছাত্র জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সেখানে মানুষের জমায়েত। আন্দোলনকারীদের দাবি, আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে হাদির হত্যাকারী সহ জুলাই হত্যায় দায়ী সব আসামিকে। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র আর আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা। শত্রুর সাথে গলাগলি, মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি সংখ্যা, আমি ভিত্তিকে ধরিত্রীর। শরীফ ওসমান হাদি এক জুলাই যোদ্ধা থেকে হয়ে উঠেছেন সার্বভৌম বাংলাদেশের প্রতিচ্ছবি, যার কণ্ঠে বারবার উচ্চারিত হয়েছে ভারতের আগ্রাসন থেকে মুক্তির বুলি। সেই সার্বভৌম দেশের স্বপ্ন পূরণের মাঝপথেই বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমান 7 দিন আগে মাথায় গুলিবিদ্ধ হাদি। এরপর থেকেই একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে দেশে, সেই সঙ্গে ক্ষোভে ফুঁসে উঠেছেন সহযোদ্ধারা। ওসমান হাদির মৃত্যুর খবরের পর থেকে রাজধানীর শাহবাগ ব্লকেড করে অবস্থান করেন ছাত্র জনতা। হাদির হত্যাকারীকে আইনের আওতায় আনাসহ জড়িত সবার বিচার নিশ্চিতের দাবি জানান তারা। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা স্বীকার করে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। দৃষ্টান্তমূলক বিচারের আওতায় না যতক্ষণ পর্যন্ত আনতে পারবে ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে আর হাদি তৈরি হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে আছেন, তাদের নেতৃত্বে যে সংস্কার হওয়ার কথা ছিল সেটা করা হয় নাই। যাদের রক্তের বিনিময়ে তারা উপদেষ্টা হয়েছে তাদের নিকট এরা সর্বোচ্চ দাবি। আর যদি তারা ব্যর্থতার পরিচয় দেয় যে তারা এটা পারবে না, তাহলে তার পদত্যাগ করুক। দেশের পলাতক খুনিদের আশ্রয় দিয়ে ভারত সার্বভৌম বাংলাদেশের বিরোধিতা করছে দাবি করে আন্দোলনকারীরা অবিলম্বে হাদির খুনিসহ সব পলাতক আসামিকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। কেউ কেউ ডাক দেন ভারতীয় পণ্য বর্জনের। ডক্টর ইউনূস স্যারকে আমরা অনুরোধ করবো যে ভারতের পণ্যগুলোকে আমরা বয়কট করতে চাই। আমি বাংলাদেশের সকল জনগণকে বলতে চাই, ভারতীয় পণ্য বর্জন করুন। যারাই পার্শ্ববর্তী দেশের পাচারদারি করবে, যারাই পার্শ্ববর্তী দেশের গোলামি করবে, আমরা তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করব। হাদি ভাইয়ের যারা খুনি আছে তাদেরকে ইন্ডিয়া থেকে আমাদেরকে দিতে হবে। বৃহস্পতিবার রাত 9:45 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হবে। সন্ধ্যা 6টা 5 ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে হাদিকে বহনকারী বিমানটির। শনিবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে অকুতোভয় এই বিপ্লবীর নামাজে জানাজা হবে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী মনির হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরের পর থেকেই উত্তাল পুরো দেশ, সেই সঙ্গে উত্তাল শাহবাগ। গতকাল রাত 9টা 45 শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরের পর থেকে এই শাহবাগে অবস্থান করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এখন পর্যন্ত তারা অবস্থান করছেন। আমরা আসলে যেটি দেখতে পেয়েছি, গত রাত থেকেই এই বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান করছে এবং তারা এখনো অবস্থান করে আছে। অবস্থান করে তারা তাদের যেই দাবি, তারা বলছেন যে ওসমান হাদির মৃত্যুতে
হাতে যেই ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ এবং ওসমান হাদির মৃত্যুর যে বিচার, হত্যার যে বিচার, সেই বিচার নিশ্চিত করে তারা এই রাজধানী অর্থাৎ শাহবাগ রাজপথ ছেড়ে যাবেন। আমরা সকাল থেকেই দেখেছি একে একে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট মিছিল নিয়ে যোগ দেন সাধারণ ছাত্র জনতা। দুপুর 2টা অর্থাৎ জুমার পর থেকে এখানে জনসমাগম বাড়তে থাকে। জুমার নামাজ আদায় করা হয় এখানে। জুমার নামাজের পরেই এখানে বিশেষ দোয়া করা হয়, যে কালকে থেকে বলা হয়েছিল যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সবগুলোতে ওসমান হাদির জন্য দোয়ার ঘোষণা করা হয়েছিল। সেই হিসেবে রাজধানী শাহবাগেও জুমার নামাজের পর দোয়া করা হয়েছিল এবং তারপরে আসলে যে বিক্ষোভ সেটি আসলে বাড়তে থাকে এবং তারা আসলে যেটি বলছেন যে ওসমান হাদির হত্যায় যারা জড়িত তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগ চত্বর ছেড়ে যাবেন না এবং সেই সঙ্গে এই হত্যায় জড়িতদের গ্রেফতার করতে না পারায় এই দায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের স্বীকার করে অন্তর্বর্তী সরকারের যে 2 উপদেষ্টা আইন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি জানান। সেই সঙ্গে তারা আসলে বলছেন যে এই মুহূর্তে আসলে আমরা একটু কিছুক্ষণ আগে যেটি জানতে পেরেছি, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের যে ফ্লাইট, সেই ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে সন্ধ্যা 6টা নাগাদ অবতরণ করবে। সন্ধ্যা 6টায় অবতরণের পর সরাসরি যে মরদেহ বহনকারী যে গাড়ি, সেই গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে আসা হবে এবং সেখানে সর্বস্তরের যে শ্রদ্ধা এবং সর্বস্তরের মানুষের দেখার জন্য রাখা হবে। এবং সেই সঙ্গে আরো যেটি বলা হয়েছে যে ইনকিলাব মঞ্চ থেকে অনুরোধ করা হয়েছে যে হাদির মরদেহ ও আনার সময় যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেক্ষেত্রে সব ছাত্র জনতা আপামর মানুষকে রাস্তার 2 পাশে অবস্থান করে তার প্রতি যে শ্রদ্ধা সেটি জানাতে অনুরোধ করা হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। আমরা আসলে যেটি সকাল থেকেই বলছিলাম যে এখানকার যে ছাত্র জনতা তারা আছেন, গত রাত থেকেই কিন্তু তারা অবস্থান করছেন এবং এখনো অবস্থান করেই আছেন। তারা আসলে যেটি বলছিলেন যে এই যে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, সেই ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত যে আসামিরা রয়েছেন তারা ভারত পালিয়ে গিয়েছে এবং সেই পালিয়ে যাওয়াকে অন্তর্বর্তী সরকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যর্থতা, সেই ব্যর্থতারই প্রমাণ করে। এবং সেই সঙ্গে আরও যেটি বলছিলেন যে এই যে ওসমান হাদির শুধু হত্যাকারী নয়, আর যে হত্যাকারীরা ভারতে পালিয়ে আছে, সেই পালিয়ে যাওয়া ভারতের যে পালিয়ে থাকা যে হত্যাকারীরা আছে তাদেরও ফিরিয়ে আনার দাবি জানান। এবং এই যে শাহবাগে অবস্থান করছেন তারা আসলে বারবারই আসলে একটি কথাই বলছেন যে এখান থেকে তারা যে বিচার, সেই বিচার না হওয়া পর্যন্ত তারা রাজধানী শাহবাগ ছেড়ে যাবেন না, রাজপথ ছেড়ে যাবেন না। তারা বলছেন যে শরীফ ওসমান হাদি তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাইয়ে অবস্থান নিয়েছিলেন, জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং সম্মুখ সারির যোদ্ধা ছিলেন এবং সেই যুদ্ধ এখনো থেমে যায়নি। তারা বলছেন জুলাই এখনো চলমান রয়েছে, যতদিন আধিপত্যবাদ মুক্ত না হবে দেশ ততদিন যে জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলন চলবে। আমরা এখানে দেখেছি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এসেছেন, শুধু সাধারণ ছাত্র জনতাই নয়, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও এসেছেন। আমরা দেখেছি ডাকসুর যে নেতৃবৃন্দ তারাও এসেছেন, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এসেছেন। তারা এসে আসলে এই আন্দোলনের সাথে সংহতি জানাচ্ছেন এবং সবাই আসলে বলছে যে এই এক হাদির জন্য পুরো বাংলাদেশ এক হয়েছে এবং এই যে হাদির হত্যাকারীদের বিচার ক্ষেত্রে বাংলাদেশ এক হয়েছে এবং সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে এবং এই ঐক্যবদ্ধভাবে যে হাদির যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার, হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচার নিশ্চিত করতে হবে। এবং যেটি আসলে বলছেন যে এই হত্যাকাণ্ডের বিচার শুরু না, অর্থাৎ এই বিচার হওয়া না পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা এখানে অবস্থান নেবেন। এবং সবচেয়ে যদি জানাতে চাই, সন্ধ্যা 6টা নাগাদ হাদিকে বহনকারী মরদেহ ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে এবং তারপরে ঢাকা কেন্দ্রীয় শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে আসা হবে। তো এই ছিল শাহবাগ থেকে আমার কাছে এখনকার মতো সত্য।
হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম শাহবাগে। এদিকে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ। এই মুহূর্তে সেখানে আছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ, সরাসরি যাচ্ছি তার কাছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির যে হত্যাকাণ্ড সেই হয়েছে, সেই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবির পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতারা। তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন এবং সদর উপজেলার মোস্তফাপুরে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দুপুর 2:30টার দিকে জড়ো হয় এবং পরবর্তীতে তারা এই মহাসড়কটি অবরোধ করে রাখে। ফলে বরিশাল বিভাগের 6 জেলা সহ মাদারীপুরের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে সড়কে টায়ার জ্বালিয়ে কিন্তু তারা সেই বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং পরবর্তীতে এখন এই যে তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু আজকের মতো স্থগিত করার ঘোষণা এরই মধ্যে এই মুহূর্তে মাইকে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যানবাহন কিছুটা চলাচল শুরু করেছে। অর্থাৎ এই মোস্তফাপুর দিয়ে কিন্তু দক্ষিণ অঞ্চলের যে বরিশাল বিভাগ, সে বরিশাল বিভাগের যানবাহন সেটি কিন্তু চলাচল করে থাকে এবং আমরা কথা বলেছিলাম এখানে অংশ নেওয়া যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে। তারা বলেছেন যে হাদির বিচার বাংলা মাটিতে হতে হবে এবং যারা ভারতে পালিয়ে গেছে খুনিরা রয়েছে এবং তাদের দ্রুত অল্প সময়ের মধ্যে দেশে ফেরত আনার জন্য সরকারের কাছে তারা আকুতি জানিয়েছেন এবং তারা বলছেন যে এই এমন হত্যাকাণ্ড যেন আর বাংলা মাটিতে না ঘটে এবং প্রশাসনের কাছে জোর দাবি তোলা হয়েছে যাতে ভবিষ্যতে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এবং সেই দাবি কিন্তু প্রশাসনের কাছে তোলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে নেতৃবৃন্দ রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন এবং বক্তব্য রাখছেন। তাদের একটাই দাবি যে প্রকাশ্যে মোটরসাইকেল যোগে এসে হাদির উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করা হয়, পরবর্তীতে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা বলছেন যে দেশের নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের এবং তারা কিন্তু সেই দাবি তুলেছেন এবং এখানে যেহেতু আন্দোলন করা হচ্ছে এবং তাদের সেই আন্দোলন আগামীতেও কিন্তু চলমান থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ এই ওসমান হাদির খুনি যারা রয়েছে তাদেরকে দ্রুত দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি তুলেছেন এখানে আন্দোলন অংশ নেওয়ার নেতৃবৃন্দরা। তো এই ছিল আমার কাছে ঢাকা বরিশাল মহাসড়কের যে অবরোধ করে বিক্ষোভ করা হয় তার সবশেষ। বিক্ষোভ সমাবেশের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম মাদারীপুরে। এদিকে ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ডেইলি স্টার অফিসে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধদের একাংশ। দুটি অফিস থেকে আলামত সংগ্রহ করছে সিআইডি ক্রাইম সিন। এই দুই পত্রিকার সম্পাদককে ফোন করে সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিবৃতি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। হাদির মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে ক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন স্থানে। বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধদের একাংশ। প্রথম আলোতে অগ্নিকাণ্ডের পর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার কার্যালয়েও আগুন দেয়া হয়। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় দুটি গণমাধ্যম কার্যালয়ের বড় অংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী। রাতভর চেষ্টা চালিয়ে শেষ রাতে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রাত পেরিয়ে সকালের আলো ফুটলেও ভবন দুটিতে থেমে থেমে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। প্রায় 10 ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপন হলে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়কে ক্রাইম সিন ঘোষণা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এছাড়াও রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুরের ঘটনা ঘটে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটেও চালানো হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। রাজধানীর বাইরে রাজশাহী ও চট্টগ্রাম সহ দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। রাজশাহীতে বুলডোজার দিয়ে আওয়ামী লীগের মহানগর কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়। চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনারের বাসভবনে হামলার চেষ্টা হয়, তবে আইন শৃঙ্খলা বাহিনীর বাধায় পিছু হটে বিক্ষুব্ধ জনতা। তবে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সিলেট নগরীতে প্রথম আলোর ব্যুরো অফিসে ভাঙচুর চালানো হয়। এই রাতে বান্দরবান জেলা শহরে সাবেক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উসই সিং এর বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগে গাড়ি সহ ভবনের বড় একটি অংশ পুড়ে যায়। প্রথম আলো ডেইলি স্টারের ওপর হামলাকে বর্বরচিত আখ্যা দিয়ে পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
এই হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই ঘটনায় সরকার গণমাধ্যম দুটির পাশে আছে বলেও জানান। এদিকে গত রাতের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অস্থিতিশীলতা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। মাত্র ৩২ বছরের জীবনে দেশের ইতিহাসে অধিকার আদায়ের এক দৃঢ় প্রতীক ছিলেন শরীফ ওসমান হাদী। প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে তৎপর ছিলেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায়, অভ্যুত্থানের স্মৃতি রক্ষা, জুলাই যোদ্ধাদের স্বীকৃতি আদায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠের কারণে আলোচনার কেন্দ্রে ছিলেন হাদী। আরও জানাচ্ছেন এম এ আজিম। প্রতিবাদের এক বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ ওসমান হাদী। হাসিনা সরকার পতনে ২৪-এর অভ্যুত্থান ও পরবর্তীতে ভারতীয় আধিপত্য বিরোধী প্রতিবাদের অগ্রনায়ক তিনি। ১৯৯৩ সালের ৩০শে জুন জালকাঠির নলছিটি উপজেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ তার। হাদীর বাবা একজন মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমাম। ৬ ভাই বোনের মধ্যে হাদী সর্বকনিষ্ঠ। নলছিটির ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে শিক্ষাজীবন শুরু করেন শহীদ ওসমান হাদী। সেখানে ৩য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে ভর্তি হন ঝালকাঠির NS কামিল মাদ্রাসায়। আলিম পরীক্ষা শেষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। শিক্ষাজীবন শেষে শিক্ষকতা শুরু করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। জুলাই আন্দোলনে রামপুরা এলাকায় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন শহীদ ওসমান হাদী। আন্দোলনে অগ্রণী ভূমিকার পর ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠা করেন সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ, যার মধ্য দিয়ে অভ্যুত্থানের স্মৃতি রক্ষা, অপরাধীদের বিচার, আহত নিহত ব্যক্তিদের স্বীকৃতি ও জুলাই চার্টার ঘোষণার দাবি তোলেন হাদী, যা তাকে নিয়ে আসে রাজনৈতিক আলোচনায়। এরপর নিজেকে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করে নেমে পড়েন প্রচারণায়। ১২ ডিসেম্বর দুপুর ২টা ২৫ রাজধানীর পল্টনে বিজয়নগর কালভার্ট এলাকায় তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে দুর্বৃত্তরা। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান এই বীর যোদ্ধা। ব্যক্তিগত জীবনে ওসমান হাদী ছিলেন বিবাহিত এবং এক সন্তানের জনক। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক জটিলতায় নির্বাচনী প্রচারণায় কিছুটা ভাটা পড়ল তফসিলের পর আবারও গুছিয়ে উঠছে বিএনপি। নেতারা বলছেন তারেক রহমান ফিরলে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী লড়াইয়ে যাবে বিএনপি। হাসান ওয়ালির রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে ঘাটে চষে বেরিয়েছেন। দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে ভোট টানতে মানুষের দুয়ারেও ছুটে গেছেন কর্মীরা। মাঝে খানিক সময়ের জন্য হঠাৎই ছন্দপতন। দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় ভাটা পড়ে সেই সব কর্মসূচিতে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাসে তফসিলের আগে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করে বেশিরভাগ দল। ২ দফায় ২৭৩টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। এরই মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সংবাদে খুশির জোয়ার বইছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। বিএনপি নেতারা বলছেন ঢালাওভাবে প্রচারণা না হলেও বেগম জিয়ার সুস্থতায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টায় ছিলেন প্রার্থীরা। প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় আমরা দোয়া মাহফিল করছি। পাশাপাশি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ধানের শীষের প্রতীক নিয়ে আমরা নির্বাচিত হতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, সেই কর্ম পরিকল্পনাগুলো কিন্তু আমরা প্রত্যেকটি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির শূন্যতা পূরণ না হলেও নেতাকর্মীরা চাঙা হবেন তারেক রহমান ফিরলে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শূন্যতা তো আমাদের সবসময় থাকবে, আমরা সবসময় তাকে ফিল করি। বিএনপি নীতি নির্ধারকদের মতে কোনো পরিস্থিতিতেই ফেব্রুয়ারি নির্বাচন পেছানো যাবে না। মানুষের তো শারীরিক অবস্থা যখন তখন তার খারাপ হতে পারে, এর অর্থে জাতীয় কোনো ইভেন্ট বন্ধ হয়ে থাকে এর তো কোনো কারণ নাই। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল।
জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তবে ভারতের সঙ্গে সেই বন্ধুত্বের ভিত্তি হতে হবে পারস্পরিক দায়িত্ববোধ ও প্রতিবেশী সুলভ আচরণ। অতীত নিয়ে ঘাটাঘাটি না করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। কমনওয়েলথের একটি সেমিনারে যোগ দিতে লন্ডন সফরে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্যের শুরুতে শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জামায়াত আমির মতবিনিময় করেন লন্ডনে বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে। বলেন, ভারতের উচিত বাংলাদেশের চিহ্নিত পলাতক ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশের হাতে তুলে দেওয়া। এটাই প্রকৃত বন্ধুত্ব নিদর্শন। প্রতিবেশী সুলভ আচরণের প্রত্যাশার কথাও জানান তিনি। নির্বাচন নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনে জামায়াত বিজয়ী হলে বিএনপি তা মেনে নেবে বলে আশাবাদী তিনি। একইভাবে বিএনপি বিজয়ী হলে জামায়াত শুধু তা মেনে নেবে না, বরং সর্বত্র সহযোগিতা করবে বলেও জানান তিনি। আমরা পাশ করলে আশা করি বিএনপি মেনে নিবে, বিএনপি পাশ করলে আমরা মেনে নিব কি না। আমরা বলেছি শুধু মেনে নিব না, আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান পোস্টাল ভোটে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনের সময় দেশে গিয়ে ভোটাধিকার প্রয়োগের কথাও বলেন তিনি। জামায়াত আমির আরো বলেন, অতীতের বিষয় নিয়ে ঘাটাঘাটি না করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। পিছন নিয়ে আমরা একটু কম ঘাটাঘাটি করি, কারণ যে জাতি অতিরিক্ত পিছন নিয়ে ঘাটাঘাটি করে সেই জাতির কোনো ভবিষ্যৎ নেই। আমরা ভবিষ্যতের আশা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। ভারত আমাদের বন্ধু দেশ, আমরাও চাই যে ভারত বন্ধু হিসেবে তার দায়িত্ব পালন করুক। ভারতের উচিত হবে বাংলাদেশের চিহ্নিত পলাতক সাজাপ্রাপ্ত যতগুলা মানুষ আছে সবগুলাকে সসম্মানে বাংলাদেশের হাতে তুলে দেওয়া। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ে বক্তব্য দেন ডাক্তার শফিকুর রহমান। সব দিক থেকে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বগুড়ায় টিকটক করা নিয়ে বিরোধের জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মুকুল মিয়ার বিরুদ্ধে। হত্যার প্রমাণ মুছে ফেলতে মরদেহ ফেলে রাখা হয় বাড়ির সেপটিক ট্যাঙ্কে। ঘটনার এক সপ্তাহ পর অভিযান চালিয়ে মারুফার মরদেহ উদ্ধার করা হয়, আটক করা হয় মুকুল মিয়াকে। বগুড়া সদরে নিভৃতগ্রাম নরইলে নিখোঁজ গৃহবধূ মারুফার মরদেহের খোঁজে গোয়েন্দা পুলিশ। স্বজনরা জানান, মারুফার সঙ্গে ঢালাই মিস্ত্রি মুকুলের বিয়ে হয় 9 বছর আগে। টিকটক করা নিয়ে দাম্পত্য কলহে গত বছরের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ হয়। 3 মাস আগে আবারও দাম্পত্য জীবনে ফেরেন তারা। নাচের একটি ভিডিও টিকটকে দেওয়ায় 13 ডিসেম্বর রাতে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারুফাকে শ্বাসরোধে হত্যা করে সেফটি ট্যাঙ্কে মরদেহ ফেলে দেন মুকুল। 15 ডিসেম্বর স্ত্রীকে নিখোঁজ দাবি করে সদর থানায় সাধারণ ডায়েরিও করেন। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে বৃহস্পতিবার রাতে হত্যার কথা স্বীকার করলে মারুফার মরদেহ উদ্ধার হয়। আমরা চাচ্ছি যে এ ধরনের ঘটনা যেন আর না হয়। এলাকাবাসী চাচ্ছে যে আর সঠিক যে বিচার সে বিচার হোক। পরে পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত মুকুল হত্যার দায় স্বীকার করেছেন। তার গতিবিধি দেখে তাকে বেশ সন্দেহজনক মনে হয়। আজকে তাকে এক সময় তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদের এক মুহূর্তে তিনি স্বীকার করেন যে জেলা গোয়েন্দা শাখার কাছে যে তিনি তার নিজের ওয়াইফকে মেরে তাদের ম্যানহোলের মধ্যে এখানে ফেলে রেখেছেন। নিহত মারুফা ও মুকুল দম্পতির 6 বছর বয়সী এক কন্যা সন্তান আছে। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া জানান, নবীকে নিয়ে কটূক্তি করার অভিযোগ উত্তেজনা ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত 9টার দিকে একদল উত্তেজিত জনতা দীপুচন্দ্র দাসকে গণপিটুনি দেয়। পিটিয়ে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে আগুন দেওয়া হয়। পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দেখছেন সময় সংবাদ। প্রশান্ত মহাসাগরের নৌযানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছেন অন্তত 5 জন। মার্কিন সাউদার্ন কমান্ডের দাবি, মাদকবাহী আলাদা 2টি নৌযানে হামলা চালানো হয়। এর একটিতে 3 জন, আরেকটিতে 2 জন প্রাণ হারিয়েছেন। ওয়াশিংটনের দাবি, নিহতরা সবাই মাদক সন্ত্রাসী ছিলেন, যদিও এ বিষয়ে কোনো প্রমাণ প্রকাশ করেনি হোয়াইট হাউস। একদিন আগেও একই এলাকায় আরেকটি নৌযানে মার্কিন হামলায় 4 জন নিহত হন। গত সেপ্টেম্বরের থেকে মাদক বিরোধী অভিযানের নামে একের পর এক নৌযানে হামলায় এ পর্যন্ত 104 জন নিহত হয়েছেন। দেখছেন সময় সংবাদ। আগামী বছর 27 মার্চ কাতারের লুজাইল স্টেডিয়ামে ফিনালিসিমায় মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন।
ফিনালিসিমার সূচি নিয়ে অনেকদিন ধরেই ছিল অনিশ্চয়তা। অবশেষে চূড়ান্ত সূচি। 3 বছর আগে যে লুসাইলে তৃতীয় বিশ্বকাপ জয়ের উৎসবে মেতেছিল আর্জেন্টিনা, সেখানেই আরও একটি শিরোপা জয়ের মিশনে নামবে তারা। ইউরোপ ও লাতিন আমেরিকা মহাদেশ সেরা প্রতিযোগিতার 2 চ্যাম্পিয়ন দলের মধ্যে এক ম্যাচের এই লড়াইয়ের অপেক্ষায় সমর্থকরা। কাতার স্থানীয় সময় রাত 9টায় শুরু হবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই ম্যাচ। 2022 সালে আয়োজিত ফিনালিসিমায় ওই সময় ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে 3-0 গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল মেসিরা। গত বছর ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। দুদল এর আগে মুখোমুখি হয়েছে মোট 14 বার। সমান 6টি করে ম্যাচ জিতেছে দুদল, 2টি ম্যাচ হয়েছে ড্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতরে ধরি বলবীর চিরোন্নত মানুষই। হাদির খুনিদের বিচার দাবিতে উত্তাল দেশ। রাজধানীতে আধিপত্যবাদ বিরোধী সমাবেশে মানুষের ঢল। সন্ধ্যায় দেশে আনা হচ্ছে মরদেহ, কাল রাষ্ট্রীয় শোক। ভাঙচুর পুড়িয়ে দেয়া প্রথম আলো ডেইলি স্টার অফিস থেকে সিআইডির আলামত সংগ্রহ। সরকারের নিন্দা। 2 সম্পাদককে ফোন করে প্রধান উপদেষ্টার সমবেদনা। এবং বেগমজির অসুস্থতায় প্রচারে কিছুটা ভাটা পড়লেও তফসিলের পর গুছিয়ে উঠছে বিএনপি। ঘাটতি দেখছেন না নেতারা। তারেক রহমান ফিরলে দলীয় কর্মকাণ্ড আরও চাঙ্গা হওয়ার আশা। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ গোলাম রব্বী। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।